হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজ সকালবেলা 7:30টার সময় হঠাৎ করে ভোরের আলোটা কিভাবে যেন রাতের অন্ধকারে পরিণত হয়ে গেল। জানি না কার কার ওখানে তোমাদের হয়েছে, আমাদের এখানে একদম কালো হয়ে গিয়ে পুরো রাতের মতো করে মেঘ করে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল। দেখতেই দেখতে দিনের আলো অন্ধকার হয়ে গেছিলো। আবারও ধীরে ধীরে বৃষ্টি হওয়ার পর মেঘটা কাটার পর আস্তে আস্তে করে আলো ফোটে। প্রচণ্ড জোর বৃষ্টি হয়েছিল, দেখে প্রচণ্ডই ভয় লাগছিল। ভাবছিলাম হয়তো অনেক বেশি মেঘ ডেকে বাজ পড়ে বৃষ্টি হবে। সামান্য কিছু হয়েছিল আর তারপরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল। তারপরে দেখো আস্তে আস্তে ছেলে মেয়ে দুজনেই ঘুম থেকে উঠলো। ছেলে উঠে প্রথমে আবদার করতে শুরু করলো এখানটায় ঝুলবে। এখানটায় আগে ওদের দোলনা টাঙানো থাকতো, আর এখন ওদের বায়না হয় একটুখানি কোলে করে উঁচু করে ধরলে ওরা এখানটাতে ধরে একটু ঝুলবে। যদিও চেপে ধরে রাখতে পারে না, একটুখানি কোলে করে উঠে হাতটা দিয়ে একটুখানি শুধু ধরে, এটাই। তারপরে একটুখানি ওদেরকে আদর টাদর করে নিয়ে লেগে পড়লাম আজকে সকালে বিভিন্ন কাজে। প্রথম যে কাজটা আমি করেছিলাম আজকে সেটা হচ্ছে ওদের নিয়ে পড়তে বসিয়েছিলাম। সকালে সাধারণত আমি পড়তে বসাই না ওদের, কিন্তু আজকে ছিল ছুটির দিন ওদের, সেই জন্য ওদেরকে নিয়ে আজকে পড়তে বসিয়েছিলাম। তো দেখো অনেকগুলো বইপত্র ওদেরকে দেয়া হয়েছে স্কুল থেকে, তো ওগুলোই একটু একটু শুরু করেছি। আমি খুব বেশি চাপ দিয়ে ওদেরকে পড়াশোনা মোটেই শেখাতে শুরু করিনি এখনও। ওরা ওদের মতো করে খেলার চলে শেখে। কখনো কখনো আমি রেগে হয়তো চিৎকার করি, বকাঝকা করি, কিন্তু কখনোই আমি ওদেরকে খুব বেশি প্রেশার দিয়ে একদম পড়তেই হবে, না পড়লে তো একদম তুমি কিছু হতে পারবে না, এরকম কিছুই বলি না এখন। একদম ছোট মানুষ ওরা, তো ছোটোর মতো করে ওদেরকে চেষ্টা করি খেলার চলে যদি একটু পড়ে তো পড়লো, না হলে না পড়লেও তো কোনো অসুবিধা নেই। একটু বড় হলে সারা জীবন পড়তে হবে, তো আমি এখনই ওদেরকে কোনোভাবে কোনো প্রেশার দিয়ে পড়াতে চাই। তো যাই হোক, দেখো এখানে ছোট আর বড় কোনটা কোন পিকচারে সেটা ওদেরকে দেখাচ্ছিলাম আর বলাচ্ছিলাম, কিন্তু তাতেও আমার ছেলের অনীহা। আমার ছেলে খালি সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, বলবে না, দেখবে, কোনোটা ঠিক বলবে কোনোটা ভুল বলবে, তা করছিল। এমন নয় যে তারা চিনতে পারে না, দেখতে পারে না বা বলতে পারে না, এমনি হয়তো ন্যাচারালি দিলে হয়তো বলতে পারবে, কিন্তু এভাবে ওরা বই দেখে কিছুই বলবে না। এটাই ওদের ব্যাপার। বাচ্চারা মনে এরকমই হয়, ওদের কোনো জিনিসটা সিস্টেমেটিকভাবে করাতে চাইলে ওরা করতে চায় না। তো পড়াশোনার শেষে ওরা এখন একটা খেলনার পুরনো পোটলা নিয়ে এসছে, আর সেখান থেকে বিভিন্ন পুরনো ভাঙাচোরা খেলনা ওদের বেরিয়েছে, আর সেগুলো নিয়েই বাবুরা খেলতে বসেছেন। তো ওগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে ফেলেছিল। আমি ভাবলাম যে ওরা এখন যেটা করছে করুক, আমি তার মাঝখানে আজকে মাংস রান্না হবে, তো তার জন্য প্রিপারেশনটা করতে শুরু করে দিয়েছিলাম। প্রথমে পেঁয়াজ আদা রসুন নিয়ে বসে গেছিলাম। ছুরিটা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। এই বাচ্চাগুলোর জ্বালায় কখন যে কোথায় তুলে রেখে দিই, আর পরে সেটা আমরাই নিজেরা খুঁজে পাই না। কখনো কখনো ওরা নিয়ে পালিয়ে যায় নিচু কোথায় রাখলে, সেজন্য উঁচু জায়গায় রাখি, আর সেই উঁচু জায়গা থেকে কখন যে কীভাবে হারিয়ে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। এরকম প্রায়ই হয় আমাদের বাড়িতে, কোনো জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার কদিন পরে সেটা বেরোচ্ছে। তো সেভাবেই চলতে থাকে, এমন নয় যে সেটা খুঁজে বেকার টাইম ওয়েস্ট করা। সেই জন্য আজকে বটি নিয়েই কাটতে বসে গেছিলাম। বটি দিয়ে কাটতে আমার ভারী অসুবিধা হয়। আমি সবসময় ছুরি দিয়েই কাটতে প্রেফার করি, কারণ আমার একটু সুবিধা হয়, একটু সরু সরু করে কাটতে পারি, একদম প্রপারভাবে হয়। কিন্তু বটি দিয়ে কাটলে একটু মোটা হয়ে যায়, আমি নিজেও ঠিকঠাক করে বটিটাই চালাতে পারি না বলে। তো দেখো রসুনটা ছাড়াতে বসে গেছিলাম। রসুনের পেছনটা আর সামনের দিকটা আমি একটুখানি কেটে বাদ দিয়ে দিলে আমার একটু ছাড়াতে সুবিধা হয়। হাতে অত বেশি নখও নেই, আর এটা ছুলতে গিয়ে আমার হাতের নখগুলোয় প্রচণ্ড জ্বালাও করতে থাকে। তারপরে টমেটো কেটে নিলাম। টমেটো আমি পেস্ট করে একদমই কোনো রান্নায় দিতে পছন্দ করি না, ওতে গ্রেভিটা এতটাই বেশি গাঢ় হয়ে যায় যে আমার সেটা নিজেরই পছন্দ হয় না। বিশেষত মাংসের ক্ষেত্রে তো গাঢ় গ্রেভি আমার একদম পছন্দ হয় না। নয় সেটা কষা থাকতে হবে, নয় সেটা একদম একটু একটু পাতলা পাতলা ঝোল হয়ে যেতে হবে। ওরকম মাঝখানের ওই গাঢ় গ্রেভি আমার একদমই পছন্দ নয়। যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য শুধুমাত্র কাঁচা লঙ্কাগুলোই চেড়ে চেড়ে দিয়ে দিলাম, ওটাই বেটে নেবো। শুকনো লঙ্কার পাটা আজকে রাখিনি, গরমটা প্রচণ্ডই বেশি, তো আজকে হালকা পাতলাই ঝোল হবে। এখানে দেখো বাচ্চারা এত বেশি নোংরা করে ফেলেছে, এবার সেগুলো আমাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হবে। সদ্য ঘরটাকে পরিষ্কার করে গেল, আর পর থেকে ওদের এটা ওটা ফেলা ঝলা সব কিছু শুরু হয়ে গেল। তো এখন ছেলে এসে গেছে, বলছে যে আমরা তো এখনও খেলবো মা, তুমি এগুলো ঝাঁট দিও না। তা আমি বললাম যে যাও যেখান থেকে সেটা প্যাকেট থেকে বের করেছিলে সেই প্যাকেটে এগুলো সব ঢুকিয়ে রাখো আবার। তো প্রথমে না 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 করছিল ঠিকই, কিন্তু পরে দেখলাম আমি রেগে চলে যাওয়ার পরে
ওটা নিয়ে ও আমার কথাটা শুনেছে। বাচ্চাদেরকে কখনো কখনো ওরা যেটা ছড়িয়ে ছিটিয়ে ফেলে সেটাকে ওদেরকে তুলতে দিলে প্রথমে কথা না শুনলেও পরে দেখি তারা ঠিকই কথা শোনে। তো দেখো ও চেষ্টা করছে প্যাকেটটার ভেতরে ওটা ঢোকানো। তো তারপরে বাবা ততক্ষণে মাংস নিয়ে চলে এসেছে, আর মাংসটা আজকে আমি ধুতেও বসে গেলাম। সকাল থেকে কোনো দিন কাজ করা হয় না তো হয় না, আর যেদিন হয়তো উনি একদম নিঃশ্বাস ফেলার সময়ই থাকে না, সব কাজই তখন চলতেই থাকে পরপর। আর আমার মা যদি একবার দেখে নেয় যে আমি রান্নার কাজে সেদিন হেল্প করতে শুরু করে দিয়েছি, আর সেটা হেল্পের জায়গা থাকে না, সব কাজ আমার কাঁধে দিয়ে দিয়ে বাবু এদিক ওদিক যেতে শুরু করে দেয়। আর আমিও দেখি যে কোনো দিন মায়েরও ছুটিটা দরকার, সেদিনগুলো মাকেও ছুটি দিয়ে দিই। যদিও সকালে ব্রেকফাস্টে মা রুটি আর গাজর আলুর তরকারি অলরেডি করে দিয়েই গেছিলো, এমন নয় যে আমি আহামরি অনেক কাজ করে উদ্ধার করে ফেলছি। তাও আজকে দুপুরের রান্নার কাজটা পুরোটাই আমার। ভাতটাও আমিই বসিয়ে দিয়েছিলাম, এখন তারপরে রান্নারও প্রিপারেশন আমি করি। এমনিও মাংস রান্না হলে আমি বাড়িতে করি, আমার আর অন্যের হাতের মাংস রান্না খেতে ভালো লাগে না। যদিও নিজে হাতে রান্না করার পর পরিমাণে বেশি খাওয়াও যায় না, কিন্তু আমার নিজের হাতের করা মাংসটাই আমার বেশি পছন্দ হয়। এখন মা এতটাই বেশি হালকা পাতলা মাংস করে যে সেটা আবার আমার পছন্দ হয় না। তো দেখো মাংসটাকে 2-3 বার করে ভালো করে ধুয়ে নিলাম। আমি কোনো কিছু মাছ মাংস ধোয়ার ব্যাপারে অনেক বেশি পজিটিভ, অনেক বেশিক্ষণ ধরে ধুতে আমার বেশি পছন্দ। ক্যামেরাটা ফাস্ট ফরওয়ার্ড করা আছে তাই, নইলে আমি অনেকক্ষণ ধরে সময় নিয়ে মাংসটা ধুয়েছিলাম। তারপরে ঘরে এসে আগে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে আলুগুলো ভেজে নেব। আমাদের বাড়িতে মাংসে কিছু হোক না হোক আলুটা অবশ্যই দেওয়া হয়। মাংস রান্নার রেসিপি আমি বহুবার শেয়ার করেছি তোমাদের সাথে। তো এমন কিছু আহামরি কোনো ব্যাপার নয়, সেরকম নর্মালভাবে মাংস রান্না হয় সেরকমই মাংসটা আজকে রান্না হবে, শুধু আজকে হালকা পাতলা ঝোল হবে, কোনো আলাদা কিছু হবে না, আর কোনো রিচও হবে না। কারণ গরম প্রচণ্ড, এইরকম প্রচণ্ড গরমে না তো বেশি তেল মশলা খাওয়া যাচ্ছে আর না তো বেশি সহ্যও করা যাচ্ছে বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে। কারণ কষা মাংস রান্না করতে গেলে অনেকক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে বারবার করে নেড়ে নেড়ে সেটা করতে হবে। অন্তত এরকম পাতলা ঝোল রান্না করলে এটা বেশিক্ষণ ধরে নিয়ে বসে থাকতে হবে না। আজকে মাংসটা আমি কুকারে দিয়ে দেবো, আগে থেকেই প্ল্যান করে রেখেছি, আর যেরকম প্ল্যান আমি সেরকমই করতে থাকি। তো মাংসটা একদমই হালকা পাতলা হয়েছিল, উল্টে একটু নুন কম হয়ে গেছিলো, একটু ঝালও কম হয়ে গেছিলো। পরে সেটা অবশ্য আমি অন্যভাবে মেকআপ দিয়ে দিয়েছিলাম, সেটা আর ভিডিওতে নেই, কিন্তু তোমরাও দেখতে পাবে। মাংসটা আজকে একদম সাধারণভাবে হয়েছিল। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপরে কড়াইয়ে তেলটা যেটা রয়েছে তার মধ্যেই ভাবলাম মাংসটা আজকে করে নেবো, আর এতে তেল বেশি দেবও না। ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা আমি কিছুতেই খুঁজে পেলাম না, গোটা গরম মশলা ছিল না, আমি আগে থেকেই জানি। সেজন্য একটুখানি কড়াতে ঘি দিয়ে দিলাম, গন্ধটা একটুখানি ভালো আসার জন্য। ঘিটা মা বাড়িতেই বানায়, আর এই ঘিটা একটুখানি সামান্য অ্যাড করে দিলে এই রান্নার মধ্যে, মাংসের মধ্যে অপূর্ব সুন্দর একটা সেন্টও হয়, আর তার সাথে রান্নাটা অনেক বেশি খেতেও সুন্দর হয়ে যায়। যে কোনো খাবারে, যে কোনো কষানো খাবারেতে যদি ডেয়ারি প্রোডাক্ট কিছু একটা ইউজ করা হয়, যেমন দই বা খোয়া ঘি বা ছানা বা পনির বা কোনোভাবে বাটার, দুধ, এইগুলো যদি ইউজ হয় সেটা দেখবে রান্নাটার মধ্যে একটা অন্যরকম রিচনেস বাড়ায়। আর তার সাথে আরেকটা কাজ যেটা করে সেটা হচ্ছে যে রান্নাটার মধ্যে কালারটারও খুব সুন্দর আসে। আর কোনোভাবে যদি তোমাদের রান্নায় স্পাইস বেশি হয়ে যায়, কোনোভাবে ঝাল হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা এটা ব্যবহার করে কখনো দেখতে পারো। যেমন ধরো আলুর দম বা এরকম ঝাল জাতীয় কোনো রান্নাতে যদি প্রচণ্ড বেশি ঝাল হয়ে গেছে, যেটা তোমরা আর খেতেই পারছো না, তখন তোমরা কোনো একটা ডেয়ারি প্রোডাক্ট যেমন ঘি, বাটার বা দুধ একটু সামান্য পরিমাণ অ্যাড করে দিতে পারো, বা দই অ্যাড করে দিতে পারো, দেখবে এর মধ্যে একটা অন্যরকম মিষ্টতা আসে। ঠিক আছে, তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেল, তার মধ্যে আমি তেলের মধ্যে চিনি দিতে ভুলে গেছিলাম, পরে একটু চিনি অ্যাড করে দিলাম, আর আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে একটু নাড়ানাড়ি করে তার মধ্যেই দিয়ে দেবো টমেটোটা, দিয়ে একটুখানি কষাতে দেবো, তারপরে মাংসটা দিয়ে ডান। কষানো হয়ে গেলে কুকারে দিয়ে দেবো সিটি ওঠার জন্য, ব্যাস আমার মাংস রান্না আজকের জন্য হয়ে যাবে। মাংস রান্না তো বহুবার দেখেছো, তো আজকে একটা ছোট্ট করে গল্প বলি। এই এত কিছুর মাঝখানে বারবারই আমার ছেলে মেয়ে রান্নাঘরে ঢোকে, বেরোয়, দুষ্টুমি করে এধার ওধার। আমি এমন নয় যে এই রান্নাটা করতে করতে এদিক ওদিক যাইবো না, কখনো ওদেরকে থামাতে যাই, কখনো ওদের সামলাতে যাই, কখনো ওরা এদিক ওদিক চলে যায় আনতে যায়। তো তেমনই আজকেও চলছিল। কিছুক্ষণ বাদে ছেলে, আমি যেখানে থাকি আমার ছেলে পেছন পেছন সেখানে চলে আসে, তো রান্নাঘরে অনেকক্ষণ বসে এটা ওটা নিয়ে বিরক্ত করছিল। রান্নাঘরে যত বোতল ছিল,
যত কৌটো ছিল সব ফেলে দিয়েছিল, বাইরেও চলে গিয়েছিলো, দিয়ে একটা বোতল নিয়ে টুকে সমস্ত বোতল ফেলছিল, এরম গায়ে মারছিল, এরকম করছিল। তো এরকম করতে করতে একবার দেখলাম একটা বড় পাথর নিয়ে ছুঁড়ে দিয়েছে। তো যেটা দেখে আমি খুবই ভয় পেয়ে গেছিলাম, তো দৌড়ে গেছিলাম আর গিয়ে ওকে খুব জোর বকা দিয়ে দিয়েছিলাম। যেই না বকা দিয়ে, আজকাল নতুন ব্যাপার হয়েছে, বকা বা একটুখানি যদি ছোট্ট করে মারাও হয়, ব্যাস গিয়ে সবাইকে বলতে লেগে যায় যে আমাকে মা মেরেছে, আমাকে মা বকেছে। তো আজকেও তার অন্যথা হলো না। আমার মা সামনে বসেছিল, মাকে তো বললো মা বকেছে, মা মেরেছে। তার সাথে আমার জেঠিমার কাছেও তাড়াতাড়ি করে দৌড়ে চলে গেল, যেটা ওর খুব কমফর্ট জোন। মানে আমার জেঠিমার কাছে আমার ছেলে প্রচণ্ড বেশি কমফর্ট ফিল করে, তো ওখানেই ম্যাক্সিমাম টাইম থাকে। তো ওখানে গিয়ে দৌড়ে গিয়ে আগে বললো। সকালেও একবার বলেছিল, আমার জেঠিমা এসে আমার বকেছিল, আমি বকেছি বলে। তো এখন আমার জেঠিমা একটা ছোট্ট দেখে লাঠি নিয়ে আমাকে এসে বলেছিল, খালি ছেলেদেরকে মারা, হ্যাঁ তোর একারই হাত আছে, তুই ওকে খালি মারছিস না, দাঁড়া তোর মজা দেখাচ্ছি। এই কথাটা আমার জেঠিমা বাইরে থেকে বলছিল আর আমি রান্নাঘর থেকে শুনছিলাম, আর বারবার বলছিলাম আমার ছেলে গিয়ে বলেছে তো তোমায়, ঠিক আছে দাও আমাকেও তুমি 2টো ঘা দিয়ে দাও লাঠির বাড়ি। আমি তো বারবার বলছিলাম, কিন্তু হলোটা কি, জেঠিমা চলে যাওয়ার পরেই আমি যখন ছেলেকে বললাম তোর জন্য আমাকে বকলো, তো জেঠিমাকেই গিয়ে আমার ছেলে চোখ পাকিয়ে বললো, আমার মাকে বকেছো কেন তুমি? এই হলো ছেলেদের ধর্ম। যতই যাই হয়ে যাক না কেন, মাকে কেউ বললে কিন্তু তারা ছাড়ে না। আমার ছেলেও তাই, মাকে, ওর বোনকে, অন্য কাউকে কেউ কিছু বললে মোটেই ছাড়ে না। তবে দেখতে দেখতে আমার মাংসটা রান্না শেষ, এবার আমি শুধু কুকারে সিটি উঠতে দিয়ে দেবো। চলো টাটা, আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর নিচে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও। আর এমনই ছোটো ছোটো ব্লগ দেখার জন্য আমার সাথে থাকো, আর অনেক অনেক সাপোর্ট দিও, ভালোবাসা দিও, যাতে চ্যানেলটা আমার গ্রোথ হতে হেল্প হয়। মাংসটা আমি তুলে নিচ্ছি, এই কষা মাংসটা দিয়ে এক গাল ভাত খেতে আমার দারুণ লাগে, সাথে আমার ছেলে মেয়েদেরও। চলো টাটা, হ্যাপি সানডে। তোমরাও সানডে খুব ভালো করে এনজয় করো। হোপ তোমরা অনেক অনেক ভালো থাকবে। টাটা।